তৃণমূলে কিন্তু একটা তেলে বেগুনে লড়াই চলছে। আপনি খেয়াল করে দেখবেন দিদিভাই সমস্ত ক্ষমতা নিয়ে ফেলেছে। দলের যে একটা ছায়া সামন্তরাল ফোর্স ছিল, যার নাম ছিল ভাইপো লবি, অনেকে বলে যুব লবি, অনেকে বলতো পোস্ট 21 নির্বাচনের পরে যারা দলটার ব্যাকডোর নিয়েছেন, অর্থাৎ প্রবীণ এবং নবীন, এই ভাইপো লবিটা এই মুহূর্তে চরম কোণঠাসা অবস্থায়। আপনি খেয়াল করে দেখবেন গতকালে সমবায় নির্বাচনে সদ্য অনুব্রত জেল মুক্তি হওয়ার পরেও নিজের কারিশমায় কিন্তু ভোট করতে পারেনি। বামেরা বিপুল ভোটে সমবায় নির্বাচন জিতেছে, তৃণমূল ওখানে দ্বিতীয় পজিশনে আছে এবং বিজেপি ছিলই না। আমি বলছি যে এই যে গোষ্ঠীকণ্ডল, তৃণমূলের নবদেরকে প্রবীণরা করছে, প্রবীণদেরকে নবরা ল্যাং মারছে। কোনো আরাবুল গোষ্ঠীর সাথে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই চলছে, মানে বিরোধীদের আর মারামারি নয়, নিজেরাই নিজেদের মরছে। এটার মধ্যে দুটো লবি কিন্তু। তাহলে দলে যে পুরো বাগডোরটা যে আমাদের পিসিমণির হাতে চলে গেছে, মানে আমাদের দিদিভাইয়ের হাতে, বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হাতে নিয়ে ফেলেছেন এবং বলেছেন কেউ মুখ খুলবে না, আমি আর সুব্রতদা বাদে। এতে হতে পারে ভাইপো বেরিয়ে গিয়ে একটা দল করতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গে একনাথ শিন্ডের ভূমিকাটা তিনি নিতে পারেন। এটা প্রথম সম্ভাবনা। সেকেন্ড সম্ভাবনা, কার্যত বিরোধী নাম করে বিজেপি নামক সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলটি কার্যত জনগণের আবেগকে যেভাবে খেলা করছে, যেভাবে বিরোধী খেলছে, বিরোধী হতে পারছে না ইচ্ছা করে, দিল্লির হেডমাস্টার মশাইরা পুরো এদেরকে প্যারালাইজ করে রেখে দিয়েছে। এই কারণে কিন্তু একটা বড় অংশের মানুষ বিজেপির দলটার প্রতি ক্ষুব্ধ। তারা বিরোধী, মমতা বিকল্প তারা চায়। এই জায়গায় গিয়ে যে ঠিক যেমন 34 বছরে বামেদের এগেনস্টে তরমুজ নামক একটি পলিটিক্যাল ফল হিসেবেই বিরাজমান ছিলেন কংগ্রেস, ফলত মমতা ব্যানার্জিকে নিঃস্বার্থ লড়াই করার জন্য, বিরোধী হওয়ার জন্য তাকে দল থেকে বেরিয়ে যেতে হয়েছিল এই স্লোগান দিয়ে, যারা বাম বিরোধী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্ল্যাটফর্মে আসুন, দ্যাট ইজ 1-to-1 কন্ট্যাক্ট। এই প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু এই প্রবাবিলিটির অঙ্কে এটা দ্বিতীয় সম্ভাবনা থাকতে পারে যে এই মমতা বিরোধী মুখগুলো একটা প্ল্যাটফর্মে আসলো, সেখানে হয়তো বামেদের কিছু বিক্ষুব্ধ নেতা থাকতে পারে। তৃতীয় সম্ভাবনা যেটা একদম মানে যে এখানে বিজেপির ফান্ডিংয়ে তৃণমূলের ভেতর থেকেই একটা পার্ট গিয়ে বিরোধী হিসাবে 26-এ ভোট করবে, যেটা ঠিক মুকুল রায় করেছিল। আপনি খেয়াল করুন, মুকুল রায় কিন্তু দল গঠন করে ফেলেছিল, অনেক জায়গায় পার্টি অফিস হয়ে গেছিলো, কিন্তু তারপরে কার্যত সেটা কোনো এক এতে বন্ধ হয়ে যায়। আমি এই সম্ভাবনাগুলো, ইভেন সিদ্দিকুল্লাহও নতুন দল করেছিল, সেই এক্সিস্টিং দলটা এখন আছে কিনা আমি জানি না। এই সমস্ত সম্ভাবনাগুলোর দিক কিন্তু উন্মোচিত হতে পারে 26-এর নির্বাচনে। প্রত্যেকটাই হবে রাজনীতির খেলা, আদারওয়াইজ জনগণের স্বার্থে কত কী হবে সেটা নিয়ে আমিও অনেকটা সন্দিহান। কিন্তু মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল ও বিজেপি এই দুটি দলের মধ্যে যাদের নাকি দম বন্ধ হয়ে যায়, যারা টিকিট পায় না ভোটের সময়, তারাই নাকি আসতে চলেছে এই নতুন রাজনৈতিক দলে। উনি যখন বলেছেন নিশ্চয়ই ওনার কাছে খবর আছে, ওরা তো রাজনীতির দলের কারবারি। যদি তাই হয়ে থাকে, ধরুন দমবন্ধ পরিস্থিতি হয়ে থাকে, তাহলে তো আমি মনে করব মোহাম্মদ সেলিম সিঁদুরে মেঘ দেখছে। কারণ ধরুন বিকল্প যদি কোনো একটা দল চলেই আসে, বিজেপি কার্যত এখানে ব্র্যান্ড ক্রাফটেড। আমি আপনাকে বলে দিই, যদি বিরোধী কোনো একটা দ্বিতীয় বিকল্প আসে, তাহলে আমি বলছি বামেরা তো এমনিই শূন্য, যে কটাও বা বাম আছে, যেই বামেরা মার খাচ্ছে পথে ঘাটে, তৃণমূলের দ্বারা নির্যাতিত হচ্ছে, তারাও কিন্তু এই প্ল্যাটফর্মে চলে আসবে। অর্থাৎ সিপিএম দলটা ডাইনোসরের মতন ইতিহাসের পাতায় স্থান পাবে কি না, সেই আশঙ্কার থেকে সেলিম সাহেব এটা বললেন কিনা আমি জানি না। নাহলে সেলিম বাবুর এইসব নিয়ে কাদা ছড়াছড়ি বা খুঁচিয়ে ঘা করার কি আছে? হতে হবে দল, তিনিও রাজনীতি দল, সবার রাইটস আছে, পার্টি ডেমোক্রেসিতে সবার দল করা আছে। আসলে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, যে যদি একটা বড় অংশ মমতা বিরোধী মুখ, যারা বিজেপিতে প্ল্যাটফর্ম পাচ্ছে না, এই কারণে বিজেপি নিঃস্বার্থ মমতার বিরুদ্ধে বিরোধিতার রাস্তায় আসছে না পলিটিক্যালি, তারা সেটিং করে নিয়ে ব্যাকডোর দিয়ে তারা একটা ক্যালকুলেশন করছে কেন্দ্রে, তাহলে কিন্তু আমি বললাম অনেক দলের ক্ষেত্রে অশনির সংকেত। এটা সিঁদুরে মেঘ দেখবে তারা। কে জানতো যে মমতা ব্যানার্জি যুবনেত্রী, কংগ্রেস তাকে মাইলেজ দিয়েছে, তিনি হঠাৎ কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন দল করবেন, এবং সেই দলের ফান্ডিং থেকে শুরু করে এভরিথিং সেই সময় জুটিয়েছিল কেন্দ্রের বিজেপি, অটল বিহারীর দল। এবং শুধু তাই নয়, তিনি তো বিজেপির সাথে একাধিক মন্ত্রিসভায় ঘর করারও তার উদাহরণ আছে।
ঠিক আছে, যে বিজেপির এগেনস্টে এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি গালাগালি করেন। আমি রাজনীতিটা সম্ভাবনার শিল্প, একদিন আমরা এমন হলেও দেখতে পারি যে অভিষেক যে যার রাজনৈতিক উত্থানেই তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিল এক প্রকারে শুভেন্দু, তারা একই আসনে বসে রাজনীতির ময়দানে একই প্ল্যাটফর্মে রাজনীতির ময়দানে নেমেছেন, বিকল্প শক্তির মমতার বিরুদ্ধে বিকল্প মুখ হিসেবে উঠে আসছেন। হতেই পারে, হওয়ার সম্ভাবনাটা ভারতবর্ষে এমন বহু উদাহরণ আছে যে একদা একে অপরের বিরুদ্ধে যুযুধান গোষ্ঠী তারা ভোটের ময়দানে একসাথে প্ল্যাটফর্মে একে ঘাড়ে ঘাত কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। একাধিক উদাহরণ আছে। মহারাষ্ট্রে যেমন শিবসেনা ভেঙেছে, শরদ পাওয়ারের দল ভেঙেছে, সেই কায়দায় না তো? না, আমি তো ওই যে বললাম থার্ড অপশন যেটা, যে আমাদের কি রাজ্যে বিজেপি একনাথ শিন্ডে পেয়ে গেছে? একনাথ শিন্ডে পেয়ে গেছে কি? কারণ এইটা কিন্তু বিভিন্ন জায়গায় চাউর হচ্ছে যে তৃণমূল ভেঙে একনাথ শিন্ডের মতন আরেকটি একনাথ শিন্ডেকে বিজেপি পেয়ে গেছে বলেই হয়তো দেখা যাচ্ছে ব্যাকডোর পলিটিক্সটা হচ্ছে, একটা দলের অভ্যুত্থান হচ্ছে। দলটায় কতটা লংজিভিটি থাকবে, তারা কতটা দৌড়ে এগিয়ে থাকবে 26-এর নির্বাচনে, সেটার চাইতে বড় হচ্ছে 26-এর নির্বাচনে যদি তৃণমূলের ঘর থেকে ভাঙনটা শুরু হয়, তাহলে দুটো ভোট ব্যাংকে দুটো ভাঙন ধরাতে পারলে বিজেপির অনেকটা সুবিধা হবে, যে এটা তো অস্বীকার জায়গা নেই। এটা একদম পরিষ্কার চিত্র। এটাও হতে পারে, কারণ আমরা তো মহারাষ্ট্র মডেলটা দেখেছি বিজেপি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে, এবং হিন্দুত্বের ধ্বজাধারী বাল ঠাকুরের নিজের ঠাকুরের পরিবারের কোনো অস্তিত্ব আর মহারাষ্ট্রে অন্তত রাজনীতিতে নেই। এটা তো লিখিত সত্য যে বিজেপির চাইতেও উগ্র হিন্দুত্বের পোষণ ধারক ও বাহক ছিলেন বাল ঠাকুরের দল। তারা কোথায়? ঠাকুরের কোনো অস্তিত্বই আর নেই। ঠাকুরে মুক্ত মহারাষ্ট্র করে দিয়েছে বিজেপি। এটা এই ব্লুপ্রিন্ট থাকলে থাকতেই পারে, কিন্তু একটাই যাই হোক না কেন, এটা ব্যাকডোর পলিটিক্স। এবং এই রাজনীতির চিত্রনাট্যে 26-এর রঙ্গমঞ্চে আমরা আর কি দেখব, আর আপনারা কত বাইট এর জন্য খরচা করতে পারবেন, অপেক্ষা করুন। চিত্রনাট্যটা কিন্তু জমে উঠেছে।